যতই চাপে ফেলুন না কেন, কামব্যাক কীভাবে করতে হয় সেটা অস্ট্রেলিয়া খুব ভালোভাবে জানে। আরও একবার তারা সেটা প্রমাণ করে দেখিয়ে দিল। ইংল্যান্ড অস্ট্রেলিয়া প্রথম টি-20 ম্যাচে এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ ক্যাপ্টেন ফিল সল্ট। তো অস্ট্রেলিয়ার দুই ওপেনার ম্যাথিউ শট আর ট্রাভিস হেড শুরু থেকেই যেভাবে আর কি তাণ্ডব লীলা চালাচ্ছিল, যেভাবে আর কি ইংলিশ বোলারদের একদম পিটিয়ে পুরো উড়াধুরা করে দিচ্ছিল, তাতে আরেকটু হলে তো তারা বিশ্ব রেকর্ডই করে ফেলছিল। আর কি আমার খেয়াল রয়েছে যে অস্ট্রেলিয়ার চতুর্থ আর কি ওভার শেষে ট্রাভিস হেডের রান ছিল 12 বলে 15। ওই পঞ্চম ওভারে স্যাম কারানকে তিনি এক ওভারেই 3টা বাউন্ডারি আর 3টা ওভার বাউন্ডারি মেরে 30 রান নিলেন ওই ওভারটা থেকে। অল অফ আ সাডেন ঠিক তার পরের ওভারেই তার স্কোরটা কত হলো জানেন? 18 বলে 45। তার ঠিক ভেরি নেক্সট ওভারেই সেকেন্ড ডেলিভারিতে সাকিব মাহমুদকে ওই ডিপ স্কোয়ার লিগ দিয়ে একটা 6 মেরে তিনি 19 বলে এদিন নিজের আর কি দ্রুততম আন্তর্জাতিক ক্রিকেটে 50টা আর কি পূরণ করলেন। এর আগেও ট্রাভিস হেড একটা আর কি 16 বলে হাফ সেঞ্চুরি করেছিল, তবে সেটা আইপিএলে। আর আন্তর্জাতিক ক্রিকেটের দিক থেকে দেখতে গেলে এই দিন ওই 19 বলে 50 করেই তিনি তার দ্রুততম হাফ সেঞ্চুরিটা তুলে নিলেন। তো আর কি দেখতে গেলে খুব ভালোভাবেই শট নেগোশিয়েট করছিল ওই অস্ট্রেলিয়ার দুই ওপেনার। আর কি পাওয়ার প্লের একদম লাস্ট ডেলিভারিতে ওই সাকিব মাহমুদের বলেই আর কি ওই ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে জমা পড়লেন ওই ট্রাভিস হেড। আর কি তখন পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার রানটা হয়ে গেছিল 86। ওই 86-র মধ্যে আর কি ট্রাভিস হেড একাই করেছেন 23 বলে 59, প্রায় 250-র উপর স্ট্রাইক রেট রেখে তিনি ব্যাটিং করেছেন, এক কথায় অনবদ্য। মানে তিনি আর কি অস্ট্রেলিয়াকে যে ফ্লোটা দিয়ে আর কি স্টার্টটা শুরু করে দিয়েছিলেন, ওই আর কি দেখতে গেলে ওটাই আর কি ম্যাচ শেষে আর কি ভাইটাল হয়ে দাঁড়ায়। তো আর কি তার ট্রাভিস হেড এরপর আউট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার রানের গতিটাও স্বাভাবিকভাবে কিছুটা কমে গেছিল। ইংলিশ বোলারদেরও এই দিন মানে তারপর খুব ভালো একটা কামব্যাক হয়েছিল। 10 ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোরটা ছিল 118-2। কিন্তু আর কি তারপর যখন তারা ইনিংস শেষ করে আর কি তারা রানটা আর কি করে 20 ওভারে, মানে পুরো 20 ওভারও তারা খেলতে পারেনি, তার 3 বল আগেই তারা অল উইকেট হয়ে গেছে। মানে হিসাব মতো দেখতে গেলে লাস্ট 10 ওভারে তারা তুলেছে 61 রান, পড়েছে এই সময় 8 উইকেট। তারপরে ওই কি প্রথম মানে উইকেটে 86 রানের ওই পার্টনারশিপটা হওয়ার পর তারপর আর কি সেইভাবে খুব একটা বড় পার্টনারশিপ কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটাররা আর গড়ে তুলতে পারেনি। হ্যাঁ, তৃতীয় উইকেটে জশ ইংলিশ আর ওই ম্যাথিউ শটের মধ্যে একটা 29 রানের জুটি হয়েছিল, আর ষষ্ঠ উইকেটে ওই জশ ইংলিশ আর ওইদিকে আর কি ক্যামেরন গ্রিনের মধ্যেও একটা আর কি ওই মানে 37 বা 35 এইরকম রানের একটা জুটি হয়েছিল। তো আর কি দেখতে গেলে ওই ওপেনিং জুটি ছাড়া এই মাঝের দুটো জুটি ছাড়া অস্ট্রেলিয়া সেইভাবে আর কোনো বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। তো ম্যাথিউ শটও আর কি এদিন 41 রান করেছিলেন। আর তারপর আর কি অস্ট্রেলিয়ার মানে ওই দুই ওপেনারের পর আর কি যে একটু স্কোর করেছেন তারপর তিনি হলেন ওই জশ ইংলিশ, তিনি 27 বলে 37 রানের একটা ইনিংস খেলেছেন। তো আর কি দেখতে গেলে এরপর ইংলিশ বোলারদেরও ওই পার্টিকুলারলি ওই পাওয়ার প্লের পর তাদের কামব্যাকটাও কিন্তু খুব দুর্ধর্ষ ছিল। ওই লিয়াম লিভিংস্টোনের কথা বলতেই হবে, তিনি পরপর 2 বলে আর কি যেভাবে আর কি ওই মার্কাস স্টয়নিস আর টিম ডেভিডকে ফেরালেন, মানে দেখতে গেলে ওই অস্ট্রেলিয়া যে বড় স্কোর যে খাড়া করতে পারেনি ওই দুটো পরপর উইকেট কিন্তু অনেক বড় একটা রিজন। কারণ আমরা জানি এই দুই ব্যাটার কিন্তু ডেথ ওভার্সে কতটা ভয়ঙ্কর হতে পারে। তো আর কি দেখতে গেলে এই দিন মানে ইংলিশ বোলারদের মধ্যে পুরো ডমিনেশনটাই ছিল স্পিনারদের। ওই লিয়াম লিভিংস্টোন 3 ওভারে 22 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন, আর অপরদিকে আদিল রাশিদও 4 ওভারে 23 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। তিনি একটা মাত্র উইকেট পেলেও খুবই ইকোনমিক্যাল বোলিং করেছেন, আর সেখানে আর কি পেসাররা আর কি দেখতে গেলে 2 হাত ভরে রান বিলিয়ে দিয়েছেন। তো অস্ট্রেলিয়া স্কোরটা আমি বললাম ওই লাস্ট আর কি মানে প্রথম 10 ওভার শেষেও আর কি বোঝা যায়নি যে তাদের রানটা আর কি এত কম হবে। তখন 10 ওভারে যখন 118-2 তখন তো আর কি অনায়াসে মনে হতেই পারে যে হাতে যখন 8খানা উইকেট রয়েছে তারা আর কি লাস্ট 10 ওভারে অন্তত তো 100 বা 110 রান তো করবি, অন্তত স্কোরটা 220 থেকে 230 হবে এটাই আশা করা হচ্ছিল। ওই জায়গাটাতে ইংল্যান্ডের বোলারদের একটা খুব ভালো কামব্যাক হয়েছে, আর অস্ট্রেলিয়া লাস্ট 5 ওভারে তুলেছে মাত্র 24 রান, তাদের আর কি বিনিময় 5 উইকেট গেছে। আর কি শেষের দিকে আর কি শেষ 10 ওভারে পার্টিকুলারলি ইংলিশ বোলাররা খুব ভালো বল করেছে, সেই কারণেই 179-র মধ্যেই অস্ট্রেলিয়াকে তারা অল আউট করে দিয়েছে, মানে ইনিংস শেষ হওয়ার 3 বল আগেই। তো আর কি মানে ইংল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় 180 রানের। তাদের শুরুটাও যে খুব খারাপ হয়েছে এরকমও বলা যাবে না, তবে আর কি প্রথম থেকেই তারা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে, এটাই একটা তাদের সমস্যা ছিল। আর কি ওই পাওয়ার প্লের লাস্ট বলে তারা আর কি তাদের ক্যাপ্টেন ফিল সল্টের উইকেটটাও হারায়। ওই আর কি বাউন্ডারি লাইনে খুব একটা চমৎকার ক্যাচ ধরেছেন ওই অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথিউ শট, তিনি হাইটে আর কি লম্বা ছিলেন বলেই আর কি ওই দেখতে গেলে তিনি ক্যাচটা পেয়েছেন, মানে তার মেনলি ওই হাইটটাই ওখানে তার আর কি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। তো যাই হোক ওই পাওয়ার প্লে শেষে ইংল্যান্ডের স্কোর হয়ে গেল 46-3। তো এরপর আর কি মানে ওই চতুর্থ উইকেটেও তার পরেই আর কি পড়ে গেল। ওই পঞ্চম উইকেটে লিয়াম লিভিংস্টোন আর স্যাম কারানের মধ্যে একটা আর কি 54 রানের জুটি গড়ে ওঠে, তারা আর কি ইংল্যান্ডকে কিছুটা জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। স্পেশালি লিভিংস্টোন আর কি উইকেটের চারপাশে খুব সুন্দর কিছু আর কি দৃষ্টিনন্দন শট খেলছিল, পাশাপাশি স্যাম কারানও তাকে খুব ভালোই সাপোর্ট দিচ্ছিল। কিন্তু স্যাম কারান যখন আর কি ওই অ্যাডাম জ্যাম্পার বলে আর কি ওই শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে যখন আউট হয়ে গেলেন,
তারপরেই আর কি তাদের আর কোনো জুটি আর সেভাবে আর গড়ে উঠতে পারেনি। লিভিংস্টোনও তার পরেই আউট হয়ে গেলেন। তো আর কি এরপর দেখতে গেলে ইংল্যান্ডের ইনিংসও আর খুব বেশি দূর আগায়নি, তারা 151 রানের মধ্যেই গুটিয়ে যায়, মানে পুরো 20 ওভারও তারা খেলতে পারেনি। তারাও আর কি নির্ধারিত আর কি পুরো 20 ওভারের 4 বল আগেই ইনিংস খতম হয়ে যায় 151 রানে। মানে অস্ট্রেলিয়া দেখতে গেলে আর কি 28 রানে ম্যাচটা খুবই কম্প্রিহেন্সিভলি জিতে গেছে। তো আর কি অস্ট্রেলিয়া যদি ম্যাচটা হারতো তাহলে আমরা তো টার্নিং পয়েন্ট হিসেবে অস্ট্রেলিয়ার ইনিংসের ওই লাস্ট 10টা ওভার বা স্পেশালি 5টা ওভারকে আমরা মেনশন করতেই পারতাম, যেখানে আর কি 10 ওভারের শেষে তারা 118-2 ছিল, সেখানে আর কি তারা অল অফ আ সাডেন 20 ওভারের মধ্যে 179 করেছে, মানে লাস্ট 10 ওভারে তারা করেছে 61 রান, পড়েছে 8 উইকেট, আর লাস্ট 5 ওভারের হিসাব করলে মাত্র করেছে তারা 24 রান, পড়েছে 5 উইকেট। যদি অস্ট্রেলিয়া হারতো তাহলে এই জিনিসগুলোকে আমরা টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করতে পারতাম। আর স্পেশালি ওই লিভিংস্টোনের ওই আর কি পরপর 2টো উইকেট, একটা মার্কাস স্টোইনিস আর একটা হচ্ছে গিয়ে টিম ডেভিডের, ওইগুলোকেও আর কি টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে। কিন্তু এখানে যেহেতু আর কি অস্ট্রেলিয়া জিতে গেছে, সেই কারণে তো টার্নিং পয়েন্ট অবশ্যই অন্য কিছু হবে। তো আমার কাছে আর কি এই সব কিছু মানে বিচার বিবেচনা করে আমার কাছে যেটা টার্নিং পয়েন্ট মনে হচ্ছে সেটা হচ্ছে ওই ট্রাভিস হেডের ইনিংসটা আর অস্ট্রেলিয়ার ওই ওপেনিং জুটিটা, যেখানে আর কি তারা এক্সপ্লোসিভ ওয়েতে খেলে মাত্র 6 ওভারের মধ্যেই 86 রান স্কোরবোর্ডে জমা করে। ওটাই আর কি যে পজিটিভ টোনটা সেট করে দিয়েছে অস্ট্রেলিয়াকে, তার কি দেখা গেছে ওইটাই তো আর কি মানে ডিফারেন্সটা করে দিয়েছে অ্যাট দি এন্ড অফ দ্য ডে। আর স্পেশালি ট্রাভিস হেডের ওই বিধ্বংসী 23 বলে 59 রানের ইনিংসটা, যেখানে আর কি তিনি প্রায় 256 প্লাস স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করে গেছেন। তিনি আর কি এই 59 রানের মধ্যে 56 রানই করেছেন বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে, তিনি 8টা 4 আর 4টা ছক্কা মেরেছেন। ভাবা যায় মানে কতটা আর কি মানে একজন ব্যাটসম্যান বিধ্বংসী হলে, খুনে মেজাজে ব্যাটিং করলে তবেই আর কি এইরকমভাবে আর কি স্কোর করা যায়। তো আপনারা কি মনে করেন দ্বিতীয় টি20 ম্যাচে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার এগেনস্টে এরকম একটা দুর্ধর্ষ জয় তুলে তারা কি পারবে কামব্যাক করতে এই সিরিজে? কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত।